জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ আরও কয়েকটি বিল পাস। আওয়ামী লীগ আমলে ধ্বংস হয়েছে প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান, সংসদে বললেন অর্থমন্ত্রী। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, হামে 3 জেলায় আরও 4 শিশু মৃত্যু, হাসপাতালে বাড়ছে সংক্রমিত রোগী, প্রকোপ বাড়ায় উদ্বেগ জনমনে। হাম হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, ওটা তো মনে করেন একটা বাচ্চা থেকে আরো 10টা বাচ্চা ছড়াচ্ছে। টাকা গেলে টাকা পাবো, মানুষগুলো কিন্তু মানুষ পাবো না। সরকারকে দাবিলো আমার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, নিজের মন থেকে দেখার জন্য। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, অগ্রাধিকার পাবেন ত্যাগী ও যোগ্যরা, জানালেন রিজভী। ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার গুঞ্জনে দৌড়ঝাঁপ লবিং। বগুড়া ও শেরপুর নির্বাচনে অনিয়মের অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, ভোট বাতিলের দাবি গোলাম পরওয়ারের। সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। প্রধানমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিন পর মালয়েশিয়া জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে, পুত্রজায়ায় আলোচনার পর দুই দেশের যৌথ বিবৃতিতে সই। ইরান যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে পুরো বিশ্বের নজর পাকিস্তানের দিকে, আলোচনার ভেন্যু ঘিরে 7 স্তরের নিরাপত্তা। ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ সংসদে বিল আকারে পাশ হয়েছে। শুক্রবার সংসদ অধিবেশনের দ্বিতীয়ার্ধে আলোচিত অধ্যাদেশগুলো পাশ করে জাতীয় সংসদ। এদিন সাইবার সুরক্ষা সহ আরও বেশ কয়েকটি বিল পাশ হয়েছে অধিবেশনে। সকালে বিরতির পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, তখন পর্যন্ত 101টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে। তিনি জানান, 133টি অধ্যাদেশের মধ্যে 4টি অপ্রয়োজনীয় হওয়ায় সেগুলো বাতিল করা হচ্ছে। আইনি বাধ্যবাধকতার কারণে দেশের ইতিহাসে এই প্রথম শুক্রবারও সংসদ অধিবেশন চলছে বলে জানান চিফ হুইপ। আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়েও অর্থনীতির সব সূচক ছিল নিম্নমুখী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সংসদে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। সংসদের 13তম বৈঠকের শুরুতেই বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাত, ব্যাংক, রাজস্ব, মুদ্রাস্ফীতি অর্থাৎ দেশের বর্তমান অর্থনৈতিক চিত্র তুলে ধরেন তিনি। সে সাথে ভবিষ্যৎ পরিকল্পনাও। বলেন, গত 17 বছরে দারিদ্র্য বেড়েছে, মাথাপিছু আয় বাড়লেও একটি মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে তা কুক্ষিগত ছিল। সরকারের সুদ ব্যয়ের চিত্র উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। 2005 থেকে 2024 সাল পর্যন্ত সুদ ব্যয় বেড়েছে 13 গুণ। জনগণ বিনিয়োগের সুফল পায়নি। বাজেট ঘাটতি বৃদ্ধির পাশাপাশি এর মানও প্রশ্নবিদ্ধ হয়েছে। দুর্নীতির কারণে বেড়েছে অর্থনৈতিক বৈষম্য। মন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে 5 থেকে 6% নামিয়ে আনা সরকারের লক্ষ্য। গুরুত্বহীন প্রকল্পগুলো বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে এবং গত 15 বছরে বাজার কারসাজির অনিয়ম তদন্তে কমিশন গঠনের কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার একটি এমন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে যেখানে বই খাতের চাপ, উচ্চ মূল্যস্ফীতি, মন্থর বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা একযুগে বিদ্যমান ছিল। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ও ইন্ডিকেটর নিম্নগামী ছিল এবং সেখান থেকে এখন আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই জন্য সরকারের উন্নয়নের অন্যতম স্লোগান হলো 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা।
অর্থমন্ত্রী সংসদকে জানান, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণের বেশি হয়েছে। এজন্য সরকারকে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত ৩৬,০০০ কোটি টাকা প্রদান করতে হবে। এতে বাজেট ঘাটতি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলবে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার, জানান আমির খসরু। একটি প্রগ্রেসিভ অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক টেকসই পথে পরিচালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় স্পিকার, এবং আমরা এটাকে করতে চাই স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার উপর নির্ভর করে। জনগণ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়াই হবে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। অর্থমন্ত্রীর বক্তব্য শেষে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, আমানত সুরক্ষা বিল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বনশিল্প উন্নয়ন সহ বেশ কিছু বিল সংসদে পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হামের উপসর্গ নিয়ে বরিশাল, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে আরও 4 শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে প্রাণ গেছে 2 জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগও বাড়ছে মানুষের মাঝে। রোগীর উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট, হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। দক্ষিণাঞ্চলেও হামের প্রকোপে ছড়িয়েছে আতঙ্ক। এই রোগের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সাদি ও রাকিব নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 31 শিশু। এই 2 জন সহ বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছালো 14 জনে। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 10 জনের। নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 20 জন। হাম হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, ওটা তো মনে করেন একটা বাচ্চা থেকে আরো 10টা বাচ্চা ছড়াচ্ছে। টাকা গেলে টাকা পাবো, মানুষগুলো তো মানুষ পাবো না। সরকারতে দাবিলো আমার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, মানে একটু নিজের মতো করে দেখার জন্য। নবজাতক যে ওয়ার্ড 28 দিনের নিচের বাচ্চারা থাকে, ওইখানে যাদের ভেন্টিলেটর প্রয়োজন হবে তাদেরকে আর আমাদেরকে ঢাকায় পাঠাইতে হবে, আমরা এইখানে সাপোর্ট দিতে পারবো। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিব্য নামে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হলো। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 103 জন রোগী ভর্তি আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুটি হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়া ও হার্ট ফেলিওরের মতো শারীরিক সমস্যায় ভুগছিল। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও চাঁদপুর, গাজীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে শুক্রবার 6ষ্ঠ দিনের মতো 18 জেলার 30টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a ঝাল। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। 12 এপ্রিল পর্যন্ত ফর্ম ক্রয় ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। নারী নেত্রীদের আশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে মনোনয়ন দেবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছেন, সংসদে কথা বলার যোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনায় নিয়ে প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেতৃত্বের ভিড়। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা, যারা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমের সূচনা করেন। 12 এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেয়া যাবে। ফর্মের মূল্য রাখা হয়েছে 2000 এবং জামানত 50,000 টাকা। বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনায় নিয়ে দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেত্রীরা।
ক্ষুদ্র একজন কর্মী হিসাবে এতদিন আন্দোলন করেছি, এখন সংসদে ভূমিকা রাখতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। 365 দিনে যত প্রোগ্রাম হয়েছে বলতে পারি যে কোন প্রোগ্রামে ছিলাম না। প্রতিটা কর্মসূচিতে দায়িত্বের সাথে পালন করেছে, সেই সব নারীদেরকে দল মূল্যায়ন করবে এবং নতুনদের ভিড়ে আমরা যেন 17 বছরের ত্যাগী নির্যাতিত নেত্রীরা যেন হারিয়ে না যায়। সংসদ একটি মহান জায়গা, এখানে আইন প্রণয়নের জায়গা, এখানে শিক্ষিত, মার্জিত, যোগ্য দলের ডেডিকেটেড তাদেরকেই মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা রাখছি। রাজপথে শ্রম দিয়েছি শুধু দলকে ভালোবেসে, তো আমার সাথে যারা আমার সহকর্মী ছিল তারা কিন্তু অনেকেই দল থেকে সরে গেছে। যেন নবীন প্রবীণ মিলে যেন আগামী দিনের একটা সংসদ হয়। ফর্ম সংগ্রহ করেছেন শিল্পী, পেশাজীবী থেকে শুরু করে দলের দুর্দিনে বৈশ্বিক জনমত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারী নেত্রীরাও। সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নে নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন সহ নিজেদের নানা কর্মপরিকল্পনাও তুলে ধরেন তারা। হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশনগুলো আমি এমন কোনো জায়গা বাদ নেই বা এমন কোনো একটা ডেমনস্ট্রেশন বাদ নেই যে আমি করি নাই। হ্যাঁ, এবং শুধু খালি আমি যুক্তরাজ্যের ভিতরেই না, আমি ইউরোপের অনেক দেশে যখনই হাসিনা গিয়েছে আমি ওখানে দৌড়ে ডেমনস্ট্রেশনগুলো চলে গেছি। একজন পরিশীলিত তারেক রহমানকে আমরা পেয়েছি এবং তার ভেতরে নিজের দেশ গড়ার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমরা সাধুবাদ জানাই এবং আমি ওনার সাথে ওনার জার্নিতে শরিক হতে চাই এবং আমি মনে করি যে আমার অনেক কিছু দেয়ার আছে আমার দেশকে। আমি শিক্ষিতা, আমি মার্জিতা, আমি সাংগঠনিকভাবে দক্ষ। ইতিমধ্যে আমি সংগঠনে 9টি পদ বহন করেছি। উপকূলীয় এলাকা, টেকসই ভেড়িবাঁধ, জলবায়ু পরিবর্তন এবং আমাদের ওখানে সুপেয় পানির অভাব, এই কাজগুলো তো করব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সব দিক বিবেচনা করে চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। অত্যন্ত সুচারুভাবে নির্বাচনটি সম্পন্ন হবে এবং আমাদের দলের সেই সমস্ত মহিলা নেতৃবৃন্দরাই তারা মনোনীত হবেন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগত আন্দোলনে, যারা শেখ হাসিনার কোপানলের মধ্যে পড়েছেন এবং যাদের শিক্ষা দীক্ষা সুরুচি সব কিছুই রয়েছে, এগুলো সব কিছুই বিবেচনা করবে দল। ইসির তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় 21 এপ্রিল, 30 এপ্রিল প্রতীক বরাদ্দ আর ভোট গ্রহণ 12ই মে। আসন বন্টনে বিএনপি জোট পাবে 36টি আসন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজপথের অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নাকি কনিষ্ঠদের কাঁধে উঠবে ছাত্রদলের দায়িত্ব? বিএনপি নীতি নির্ধারকদের ভাবনা নিয়মিত শিক্ষার্থী ও গ্রহণযোগ্য নেতাদের দিয়ে ছাত্রদলকে ঢেলে সাজানো। কেউ কেউ চাচ্ছেন আন্দোলনে অবদান রাখা নেতাদের যথাযথ মূল্যায়ন। কমিটি ঘোষণার দিনক্ষণ ঠিক না হলেও দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। এদিকে মেয়াদোত্তীর্ণ কমিটিকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। আরেফিন শাকিলের প্রতিবেদন। রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে 2024 সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। 2 বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে। শুধু ছাত্রদলেরই প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হন কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া 24 জুলাই আগস্টে। অন্তর্বর্তী সরকারের সময় রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের, তবে ভরাডুবি হয় ছাত্র সংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরেশোরে আলোচনায় জুন জুলাইতে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার সাথে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কী ধরনের ক্রাইটেরিয়া থাকবে, কারা নেতৃত্বে আসবে বা কারা আসতে পারবে না, বা যারা আসতে পারবে না তাদেরকে অবশ্যই অন্য কোথাও তাদেরকে প্রোভাইড করা হবে। প্রতিটি সিদ্ধান্ত জনাব তারেক রহমান সুচিন্তিতভাবে নেবেন। তবে বসে নেই পদ প্রত্যাশীরা। ছাত্রদলের নতুন নেতৃত্বে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন 2008-09 ও 2009-10 শিক্ষাবর্ষের 1 ডজন নেতা। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষাবর্ষের তফাৎ প্রায় 1.5 যোগ। তবে বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ ও সাহসী ভূমিকার জন্য ছাত্রদলের নেতৃত্বে আসতে চান এই নেতাকর্মীরা। কার অন্তরীণ ছিলাম, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমাদের সময়গুলো কিভাবে চলে গেছে আমরা আসলে বুঝতে পারিনি। আর আমরা সিনিয়র হলেও আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে ইন্টারকানেক্টেড। যে নিয়মিত শিক্ষার্থী, তার জন্য বাংলাদেশের এই যে টোটাল শিক্ষা প্রতিষ্ঠানের যে
কার্যপরিধি এটা তাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। সন্ত্রাসবাদী রাজনীতিকে মোকাবেলার ক্ষেত্রে অবশ্যই সাহসী এবং যোগ্য নেতৃত্ব এবং ত্যাগী নেতৃত্ব, যারা অতীতে পরীক্ষিত সেই ধরনের নেতৃত্বের প্রয়োজন আছে। 2010-11 থেকে 2015-16 শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রদল নেতাও পদপ্রত্যাশী। তুলনামূলক জুনিয়র এই নেতাদের বেশিরভাগেরও ছাত্রত্ব নেই, কিন্তু বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় তাদের থেকেই নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার আলোচনা আছে বিএনপিতে। দেশ গড়ার পরিকল্পনার সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের চাহিদাকে প্রাধান্য দিয়েই একটি মেধা সৃজনশীল রাজনীতি উপহার দেবে, এরকম একটি নেতৃত্ব আমরা চাই। যারা শিক্ষার্থীদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড থাকবে, যারা শিক্ষার্থীদের মতামত বুঝে সংগঠনের সিদ্ধান্ত নেবে, তাদেরকেই প্রায়োরিটি দিবে বলে আমি প্রত্যাশা করি। 12 সাল থেকে আমি এই দীর্ঘ পরিক্রমা 2024 সাল পর্যন্ত কখনোই দলের সংকটময় সময় কখনো নিজেকে আলে রাখিনি। আনুষ্ঠানিকভাবে সাবেক ছাত্র নেতাদের এখনও মতামত নেননি তারেক রহমান, তবে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন দলের সর্বস্তরে গতিশীলতা আনার। উপযুক্ত ছেলেরা, দক্ষ ছেলেরা তারা বেরিয়ে আসুক নেতৃত্ব থেকে, এবং তার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকবে। 16 বছরের 17 বছরের রাজনীতির স্বাভাবিক পরিবেশ তো ছিল না, তখন কিছু অসঙ্গতি হতেই পারে। এখন এইটা ক্রমান্বয়ে সেটা কাটিয়ে উঠবে। একাধিক ছাত্র দলের নেতা যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হওয়ার উপযুক্ত, কিন্তু বয়স, সময়, অবস্থা এবং প্রধান সংগঠনের নেতৃত্ব আমাদের তারেক রহমান সব মিলিয়ে তাদের সিদ্ধান্ত নিতে হয়। পুরাতন এবং নতুনের সমন্বয়ে গতিশীল একটি নেতৃত্ব প্রতিষ্ঠা। নেতারা বলেন, ছাত্রদলের নতুন নেতৃত্বে যারাই আসুক তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের শক্তিশালী অবস্থান ও ভাবমূর্তি পুনরুদ্ধার করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেরপুর 3 আসনে স্থগিত হওয়া এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে কারচুপি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াত। বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল পূর্ব সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র গণমাধ্যমে এসেছে। ইসিতে অভিযোগ দেওয়ার পরও সুষ্ঠু ভোটের দাবি করেছে তারা। এই নির্বাচনের মাধ্যমে মাগুরার চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেন পরওয়ার। বৃহস্পতিবার বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনের ভোট গ্রহণ করা হয়। বিপুল ব্যবধানে জয়লাভ করে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অনিয়মের অভিযোগে জামাত শেরপুর 3-এর ভোট বর্জন করলেও বগুড়া 6-এ দেখা যায় ভিন্ন চিত্র। তবে 2টি আসনেই ভোট কারচুপির অভিযোগ দলটির। শুক্রবার বাদ-জুমা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, 2 আসনেই তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র গণমাধ্যমে এসেছে বলেও দাবি তার। গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয়, অনেক লোক ভোট কেন্দ্রে ঢুকে পড়ছে, প্রার্থী ঢুকে দেখছে, ব্যালটে সিল মারা, জিজ্ঞাসা করছে প্রিজাইডিং অফিসার কোনো অভিযোগ দিতে পারছে না। বহু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরও কি করে সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার বলেন যে সেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে? জামায়াত নেতা বলেন, দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু না হওয়ার প্রমাণ আবারও পাওয়া গেল। 2টি আসনের ফলাফল বাতিল করে পুনরায় ভোটের দাবি জানান তিনি। গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কেটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না, নির্বাচন বাতিল করতে হবে। এই 2টি আসনে পুনর্নির্বাচন দাবি করছে। গণভোটের বিষয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। সংবিধান সংস্কারের পক্ষে জনরায় বাস্তবায়ন সরকারের দায়িত্ব। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর মালয়েশিয়ায় জনশক্তি রফতানির বাধা দূর হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে 2 দেশের মধ্যে আলোচনার পর বৃহস্পতিবার পুত্রাজায়ায় যৌথ বিবৃতি সই হয়েছে। অভিবাসন ব্যয় কমানো ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া, কিন্তু দীর্ঘদিন ধরে নানা জটিলতায় একরকম হাতছাড়া হতে বসেছিল জনশক্তি রপ্তানি। সরকার গঠনের পরপরই বিএনপি সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করে বাংলাদেশ।
দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনায় নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতো শ্রী রামানান রামকৃষ্ণান। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের পাশাপাশি মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র নির্মূলে কঠোর অবস্থানে থাকবে দুই দেশ। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। মালয়েশিয়া জানায় তারা নিয়োগ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করবে, যাতে মানুষের হস্তক্ষেপ কমে এবং খরচ সর্বনিম্ন পর্যায়ে নামানো যায়। এছাড়া ILOর এমপ্লয়ার পে নীতি অনুসরণের মাধ্যমে শ্রমিকদের জন্য শূন্য অভিবাসন ব্যয় বা জিরো কস্ট নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। আলোচনায় উঠে আসে অবৈধভাবে আটকে থাকা বাংলাদেশি কর্মীদের বিষয়টিও। তাদের দ্রুত নিয়োগ এবং মানব পাচার সংক্রান্ত আইনি জটিলতা নিষ্পত্তিতে একমত হয়েছে ঢাকা কুয়ালালামপুর। দুই দেশই মনে করছে এই নতুন উদ্যোগের ফলে কর্মী পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের সিন্ডিকেট প্রথা ভাঙবে। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর ধরে বন্ধ যে শ্রম বাজার রয়েছে সেটা উন্মুক্ত করবার জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছি। বৈঠক শেষে উভয় পক্ষ আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে। বাংলাদেশ প্রতিনিধি দল উষ্ণ আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানায়। এর আগে বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সাথেও বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সেখানেও শীঘ্রই শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অলক হাসান, যমুনা নিউজ। ছুটির দিনেও অভিন্ন চিত্র, ঘন্টার পর ঘন্টা জ্বালানি তেলের জন্য অপেক্ষা, দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, যানজট। দৈনন্দিন জীবনে পড়ছে এই সংকটের প্রভাব। ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠেছেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছেন চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পাচ্ছেন না তারা। তবে ব্যক্তিগত মজুদ বন্ধ করা গেলে তেলের সংকট কিছুটা কাটবে। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটেনি ভোগান্তি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকেই। বাইক ও গাড়ি চালকদের অভিযোগ, সব মেশিন চালু না রাখায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী তেল না আসায় বাড়ছে জটিলতা। ভোগান্তি তো হচ্ছে, এই ভোর 5টা দিকে লাইনে দাঁড়িয়েছি, এখন অবশেষে পাচ্ছি। হয়তো বা সকলে যারা মজুত করতেছে যদি মজুত না করে প্রয়োজন অনুসারে নেই, তাইলে আর এই ভোগান্তিটা থাকবে না। মনে হচ্ছে যেন চরম একটা দুর্ভিক্ষ চলতেছে দেশে, নীরব দুর্ভিক্ষ, জানি না কোথা দিকে যাচ্ছি আমরা। দিনে 12 ঘন্টার ভিতরে যদি 6 ঘন্টা যদি তেলে যদি সমস্যা এসে যায় তো মানুষেরা বাকি কাজ করবে কখন? রাজধানীর খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে রাত থেকেও অনেকে তেলের জন্য সিরিয়াল দিয়ে আছে। দেশে সরকার বলতেছে যে রিজার্ভ আছে, আবার আমরা পাম্পে আসলে এই যে সিরিয়াল ধরা লাগে। ফ্লাইওভারে গড়াইছিলাম আমি, ওই ফ্লাইওভারে গড়া থেকে ঠিক সেম ওই কারেন্টে থমার করা পর্যন্ত আছে। এখানে আসতে আমার সময় লাগছে 4 ঘন্টা, কারণ আমার কিন্তু 4 ঘন্টা সময়ের মূল্য আছে। 4 ঘন্টা সময় আসার পরে ওইখান থেকে 4-5টা গাড়ি আছে, তখন আমার কাছে তেল নাই। এই সংকট যদি খুব দ্রুত সমাধান না হয় তাহলে বাংলাদেশে যে পরিমাণে সংকট দেখা যাচ্ছে খুব সমস্যা হয়ে যাচ্ছে আর কি। সাধারণ জনগণের এই ভোগান্তির শেষ কোথায় এখন আমরা জানি না। কবে নাগাদ এই ভোগান্তি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ, এমনটাই প্রশ্ন জনমনে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে র্যাব। বাহিনীটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 1,65,025 লিটার তেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত হয়। এ সময় জরিমানার পাশাপাশি অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্কও করা হয়। সয়াবিন তেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে অভিযানে নামে র্যাব। বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুদের প্রমাণও মেলে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় 1,65,025 লিটার তেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত হয়। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 8,500 লিটার
ভোজ্য তেল অবৈধভাবে মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়। ফেনীর ইসলাম রোড এলাকায় একটি গুদামেও মেলে অবৈধ মজুদের প্রমাণ। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 50,000 টাকা। অতিরিক্ত কোনো ধরনের খাদ্যপণ্য মজুদ না করেন, তো এই অপরাধে আমরা তাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি এবং সতর্ক করছি যে ভবিষ্যতে যেন এরকমভাবে অতিরিক্তভাবে তেল মজুদ না করে। তো ভোজ্য তেল উৎপাদন করে বাজারে কৃত্রিম সৃষ্টি করা বা অনুমোদনবিহীনভাবে ভোজ্য তেল উৎপাদন করা, এদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং যারা এর কাজগুলো করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, হবিগঞ্জ সদর ও ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে অবৈধ উৎপাদন, মজুদ ও ভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুসারে আমরা শাস্তি দিয়েছি, অর্থদণ্ড করেছি 1.5 লক্ষ টাকা এবং আমরা এই অর্থদণ্ড তাদের কাছ থেকে আদায় করেছি। আমাদের এই অভিযান নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাদ্যের জন্য অব্যাহত থাকবে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব। মোট 3,53,000 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ মজুদ ও বাড়তি দামে ভোজ্য তেল বিক্রি না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। সাবরিন আলিজা, যমুনা নিউজ। কাজে আসছে না বিদ্যুতের 7টি বড় সঞ্চালন লাইন। ঠিকাদার সময় মতো সাবস্টেশনের কাজ শেষ না করায় এই জটিলতা। একদিকে বাড়ছে প্রকল্পের ঋণের বোঝা, অন্যদিকে গ্রাহকও বঞ্চিত। আবার উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইনে চার্জ না থাকায় চোরদের টার্গেট হচ্ছে এসব মূল্যবান সম্পদ। এই অবস্থায় পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি। মূলত অর্থনৈতিক কারণে সাবস্টেশন তৈরির কাজ সময়মতো শেষ হয়নি স্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান এনার্জি প্যাক। বরিশাল ভোলা বোরহানউদ্দিন এই ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি প্রস্তুত। 2022 সালে এই লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহে 230 কেভি ক্ষমতার সাবস্টেশন তৈরির চুক্তি করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিজিসিবি। মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের কাজ কিছুই করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। উত্তরের জেলা নীলফামারীর ডোমার হাতিবান্ধা ও ডোমার পূর্ব শহর 132 কেভি ক্ষমতার 2টি সাবস্টেশন তৈরির চুক্তি থাকলেও তা হয়নি এখনও। এ এলাকায়ও অলস বসে আছে সঞ্চালন লাইন, যা মূলত কোনো কাজে আসছে না। অনেকদিনই কাজ বন্ধ হয়ে আছে। কেন বন্ধ? ওরা কি জানো কেন কাজ বন্ধ করলো, আমরা তো জানি না। কেউ আসে না, কেউ দেখো না, কাজ বন্ধ আছে। একই দশা শিবচর গোপালগঞ্জ 132 কেভি ক্ষমতার সাবস্টেশনের ক্ষেত্রেও। সেখানেও পুরোপুরি প্রস্তুত সঞ্চালন লাইন, কেবল সাবস্টেশনের অভাবে সরবরাহ করা যাচ্ছে না বিদ্যুৎ। ভোলা, নীলফামারী, গোপালগঞ্জ সহ এরকম 7টি নতুন সাবস্টেশন তৈরির কাজ 2022 ও 23 সালে পেয়েছিল এনার্জি প্যাক। মেয়াদ ছিল 2.5 বছর। সময় মতো কাজ না করায় চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করতে যাচ্ছে পিজিসিবি। প্যাকেজ 8 নিয়ে আমাদের এনার্জি প্যাকের সাথে একটা চুক্তি হয়েছিল, পরে দেখা গেল যে ওদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপরে ব্যাংকের সাথে পিজি তাদের সমস্যা দেওয়া, কারণ তাদের লোন টোন অনেক বেশি ছিল বলে আমরা শুনছিলাম। পরে আমরা ওটাকে টার্মিনেট করে আমরা তখন নতুনভাবে টেন্ডারে যাই। আমরা এখন আল্লাহর রহমতে একটা ফাইনাল স্টেজে চলে এসেছি। তা আশা করতেছি যে এটা আমরা অচিরেই চুক্তি স্বাক্ষর করব। সম্প্রতি পাহারাদারদের বেঁধে রেখে নাটোরের বড়াই গ্রামে পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে অন্তত 2 কোটি টাকার মালামাল লুট করে ডাকাত দল। পিজিসিবির এসব সঞ্চালন লাইনের অনেক কিছু চুরির শঙ্কা করছে কর্তৃপক্ষ। এই জাতীয় ঘটনা অনেক কয়েক জায়গায় ঘটছিল, যাক পরে কিন্তু আমাদের ঠিকাদার প্রপার প্রিকশন নিয়ে বা যত তাড়াতাড়ি মালামাল এনে কিন্তু আবার চালু করে দিয়েছে। এটা আসলে কঠিন হয়ে যেতেছে, কারণ দেখা যেতেছে যে যত সিকিউরিটি দিয়ে না কেন তারা যেভাবে আসে অস্ত্র নিয়ে ওদেরকে আটকাতে পারে না। আসলে এনার্জি প্যাক কেন 7টি সাবস্টেশনের কাজ সময় মতো শেষ করতে পারল না তা নিয়ে বিস্মিত বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে টেলিফোনে কথা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে। বেসিক্যালি করতে পারি নাই, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। The Bangladesh Community Bank, যেটা আছে পুলিশের ব্যাংক, ইট ওয়াজ স্যাংশন ব্যাংক বিকজ অফ দ্য বায়াজিদ এন্ড ওই যে র্যাবের যিনি প্রধান ছিলেন কারণে স্যাংশন ব্যাংক ছিল। যখন ব্যাংক আবার রাজি হয়েছে, যখন আবার নতুন গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, তখন এটা ওয়াজ অলরেডি টার্মিনেট দ্য কন্ট্রাক্ট এবং তারা অলরেডি টেন্ডার করে দিয়েছে, প্রাইসও নিয়েছে। এখন ওনারা ওটা অ্যাওয়ার্ড করে না বিকজ অফ দ্য প্রাইস ইজ অলমোস্ট ডাবল। পাওয়ার গ্রিড কোম্পানির আশা নতুন ঠিকাদার দ্রুততম সময়ে শেষ করবে সাবস্টেশনের কাজ।
পাশাপাশি ডিজাইন সহ যাবতীয় বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও বলছে সংস্থাটি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলা বছরে আরও এক নতুন দিন পঞ্জিকার অপেক্ষার প্রহর আর বেশি নয়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জোর কদমে চলছে শোভাযাত্রার প্রস্তুতি। প্রধান বড় মোটিফগুলোর পাশাপাশি মুখোশ আর নানা চিত্রকর্ম তৈরিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। শিল্পের এই মহাযজ্ঞ দেখতে চারুকলায় ভিড় করছেন সাধারণ মানুষও। বাংলা দিনপঞ্জিকায় নতুন এক দিনলিপি শুরুর আর বাকি মাত্র 3 দিন। বাংলার নতুন এই বছরকে বরণ করতে দিকে দিকে তাই রঙের ছটা। বঙ্গাব্দ 1433কে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেন এক জীবন্ত শিল্প মেলা। রং তুলির পালিশে বাঁশ কাঠের কাঠামোগুলো ক্রমেই রূপ পাচ্ছে প্রতীকী বিভিন্ন চরিত্রে। এবারের শোভাযাত্রায় প্রধান 5টি মোটিফ হচ্ছে লাল ঝুটির মোরগ, দোতারা, হাতি, শান্তির প্রতীক পায়রা আর ট্যাপা ঘোড়া। বলতে পারি যে মোটামুটি 70% কাজ আমাদের হয়ে গেছে। কাজ তো ভালো হয়ে গেল, অভিজ্ঞতা ভালো, সবাই আছে। আমাদের এই কাজ আজকে শেষ হয়ে যাবে এবং পেন্টিংয়ের সেরা করবে। মোরগের পেছনে খুব সূর্য, মানে আমরা বোঝাতে চাই যে নতুন সূর্য নববর্ষকে সেলিব্রেট করার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ, বিশ্বের প্রতিটি মানুষ যেন আমরা শান্তিতে থাকি। অন্যদিকে মাটির সরায় রঙের আঁচড় কাটছেন চারুকলার শিক্ষার্থীরা। প্রতিটি আঁচড়ে স্পষ্ট হচ্ছে অপরূপ সব গ্রাম বাংলার রূপরেখা। আমি যেটা কল্পনা করেছিলাম এতদিন করতে চাই লোকশিল্পের কাজ, সেগুলোই করার চেষ্টা করছি। গতবার কিছু কারণে আমেজটা একটু কম ছিল, তবে এইবার ওটা একদমই নাই। চারুকলার এই শিল্পযজ্ঞ দেখতে এখানে আবার নানান শ্রেণী পেশার মানুষের ভিড়। পার্কি দেখলাম, যারা ছোট বাচ্চারা কখনো দেখেনি এটা কি জিনিস সেটা জিজ্ঞেস করছে, এখানে এসে আমরা ওদেরকে এটা চিনাইতে পারছি। বাচ্চা সহ আসছে, পটচিত্র এটা ভালো লাগছে। আমরা আসলে চাই যে নতুন প্রজন্ম আসলে এগুলোর মধ্য দিয়ে বেড়ে ওঠে। বিংশ শতাব্দীর শেষ ভাগে অর্থাৎ 1980-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এই চারুকলা অনুষদ থেকে শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। আজ এতগুলো বছর পর আবারও সেই প্রেক্ষাপট। এজন্য ঐক্য এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের যেই বার্তা, সেই বার্তায় শানিত হবে এবারের বর্ষবরণ। সেই অপেক্ষায় আপমর বাঙালি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। লেবাননে হামলা বন্ধ করবে না ইসরায়েল, কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে নিশ্চিহ্ন না করা অবধি হামলা অব্যাহত থাকবে। এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, যুদ্ধবিরতির আলোচনা শুরুর আগে দেশটির দক্ষিণাঞ্চলের দেইর কানুন রাস আল আইন শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। টার্গেট করা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক। এছাড়া রাজধানী বৈরুত, আল তাইরি ও বেকা উপত্যকা সহ বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে আইডিএফ। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর পর লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় 2000 মানুষ প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র বুধবারই নিহত কমপক্ষে 300 বাসিন্দা। এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে এক বাংলাদেশের নিহত দীপালির বাড়ি ফরিদপুরের চরভদ্রাসনে। এ বিষয়েই আরো জানাতে লেবানন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাবু সাহা। বাবু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আসলে কখন কিভাবে এই হামলা হয়েছে এবং নিহত যিনি দীপালি, কতদিন যাবত তিনি লেবাননে ছিলেন? ধন্যবাদ ছোয়া। আমরা আগে কিন্তু খবর পেলাম যে একজন বাংলাদেশি কর্মী ইসরায়েলের আগ্রাসনে নিহত হয়েছে এবং বৈরুত দূতাবাস থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 8 এপ্রিল বুধবার বৈরুতে ইসরায়েল যে হামলা করে সেই হামলায় দীপালি নিহত হয়েছে এবং সে হামলার একটি এলাকায় কাজ করতে এবং সেখানেই তার কফিল সহ এবং পরিবারের আরো অন্যান্য সদস্য সহ সেখানে দীপালি রানী নিহত হয়েছে। আজ যখন বাংলাদেশ থেকে তার পরিবার আমাদের কাছে সাথে যোগাযোগ করে এবং দীপালিকে তারা কয়েকদিন ধরে দীপালির সাথে যোগাযোগ করতে পারছে না, এই বিষয়টি যখন আমাদেরকে জানায় তখন আমরা দূতাবাসে যোগাযোগ করি এবং পরবর্তীতে দূতাবাস তথ্য বিভিন্নভাবে এই দেশের আইন প্রশাসনের সাথে যোগাযোগ করে এই দীপালির মৃত্যুটি এখানে নিশ্চিত করে। তবে লেবাননে যতই দিন যাচ্ছে ততই কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যদিও লেবাননে 40 দিনের মতো যুদ্ধ হচ্ছে এবং আমরা মনে করতাম যে দাহি এবং দক্ষিণাঞ্চল ইসরায়েল বেশিরভাগ হামলা চালিয়েছে, বৈরুত উত্তরাঞ্চল অনেকটা নিরাপদ ছিল, কিন্তু 8 এপ্রিল বুধবারের যে বৈরুতে যে হামলা করছে সেই হামলায় আমাদের ধারণা অনেকটা পাল্টে গিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে লেবাননের এখন কোনো স্থানই নিরাপদ নয়, যে কোনো সময় ইসরায়েল যে কোনো জায়গায় হামলা করতে পারে এবং এই আতঙ্কে কিন্তু আমরা
লেবাননে বসবাস করছি। গতকাল ইসরায়েল থেকে আরো একটি সতর্কবার্তা পাঠায় এবং সেই সতর্কবার্তা পাঠানোর মাধ্যমে দেখা গিয়েছে যে বিভিন্ন এলাকায় যেখানে বাংলাদেশিরা বাস করতো, পাশাপাশি লেবানিজরা তারাও কিন্তু এদিক সেদিক ছুটে বেড়ায় এবং নিরাপদ জায়গায় আশ্রয় নেয়, এবং বাংলাদেশ দূতাবাস আমাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং তারা বাংলাদেশিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তবে আমরা আশা করি, বাংলাদেশিরা আশা করছে যে এই যুদ্ধবিরতির মাধ্যমে লেবাননে হামলা বন্ধ হবে এবং এতেই বাংলাদেশি এবং লেবানিজদের মধ্যে স্বস্তি ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশিরা। জি বাবু, অনেক ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার দিকে তাকিয়ে এখন পুরো বিশ্ব। শনিবারের এই আলোচনায় নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের ভবিষ্যৎ। কড়া নিরাপত্তার চাদরে এরই মধ্যে ঢেকে ফেলা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি। শনিবারের এই আলোচনায় অংশ নেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, বিশেষ দূত স্টিভ উইটকফ, ইরানের প্রেসিডেন্ট আব্বাস আরাকচি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ 3 দেশের শীর্ষ নেতৃত্ব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ঐতিহাসিক শহর রাওয়ালপিন্ডি যেন পরিণত হয়েছে নিরাপত্তা দুর্গে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত দেশটি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালেই শুরু হবে প্রথম দফার বৈঠক। আলোচনা চলতে পারে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত। ফলে দীর্ঘ সময় ইসলামাবাদে অবস্থান করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। শনিবারের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরই মধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সঙ্গে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। উচ্চ পর্যায়ের এই বৈঠক ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সেনাবাহিনী ও স্পেশাল ফোর্স মোতায়েনের পাশাপাশি গড়ে তোলা হয়েছে পুলিশের এলিট টিম, রেঞ্জার্স, সিটিডি এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ নিরাপত্তা বলয়। এছাড়া সামরিক যানের বিশাল বহর নিয়ে ওয়াশিংটন থেকে সেখানে পৌঁছেছে 30 সদস্যের নিরাপত্তা দল। রাজধানীর সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে এ বৈঠক। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। এমন একটি সংকটের মধ্যস্থতা করছে পাকিস্তান, এতে আমরা গর্বিত। আশা করছি আলোচনার মাধ্যমে সংকটের দ্রুত সমাধান হবে। পাকিস্তানের একদিকে রয়েছে প্রতিবেশী ইরান, যার সঙ্গে সম্পর্ক বেশ জটিল। তেহরানের সঙ্গে আবার পাকিস্তানের সুপার পাওয়ার মিত্র যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্র সৌদি আরব ও তুরস্কেরও বিরোধ রয়েছে। ফলে তাদের জন্য পরিস্থিতি স্বাভাবিকভাবেই জটিল। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন পাকিস্তান সেনা প্রধান আসিম মুনির। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ন্যাটো অ্যালাই সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে দীর্ঘ 900 কিলোমিটার সীমান্ত, যা দুপক্ষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে পাকিস্তানকে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।